আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে। প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে ১ম বার যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকের বিষয়টা একদমই বাস্তবসম্মত। এই বিষয়টা আসলে আপনাদের বা আমাদের আশেপাশে যারা আছে প্রত্যেকটা সাধারণ মানুষের জানাটা খুবই জরুরি। তো এই ভিডিওতে আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেইটা আসলে বর্তমান সমসাময়িকের জন্য খুবই উপযোগী। আমার এই ছোট্ট জ্ঞান থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান আমাদের কি অবস্থা হতে যাচ্ছে। তো ১ম এই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বর্তমান বিশ্বে যে ইরান, আমেরিকা এবং ইসরায়েল যে ত্রিদেশীয় একটা যুদ্ধ সংকট আমাদের পৃথিবীতে বা মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকা চালাচ্ছে, সেটার যে ভয়াবহতা কেমন সেটা আপনারা হয়তোবা এর আগে বিভিন্ন প্রকার ফেসবুকে, ইউটিউবে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনারা দেখেছেন যে বর্তমান ইরানের বা ইসরায়েলে বা এবং আমেরিকার যে আ প্রভাব বিস্তার ইরানে করছে তাদের সেখানে কি অবস্থা। এবং সেইখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ইরানের অস্তিত্বটা কি থাকবে? এই বিষয়টা যদি আমি একটু আলাপ করি যে ইরান এমন একটা রাষ্ট্র যেইখানে আ ধর্মের থেকে ওরা অন্য আর কাউকে কিন্তু ধর্মই ওদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ধর্ম ছাড়া ওরা অন্যদের কাছে মাথা নত করবে, এরকম জাতি ওরা না। আপনারা হয়তোবা ইতিমধ্যেই জেনে গেছেন যে ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি উনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলার আঘাতে উনি কিন্তু মৃত্যুবরণ করেন। তবে উনার জানাজা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। এখনো পর্যন্ত উনার জানাজা হয়নি। তো বেশ কয়েকবার ডেট দেওয়া হয়েছিল বাট পরে সেটা উইথড্র করে নেওয়া হয়। কেন করে নেওয়া হয়, কি জন্য করে নেওয়া হয় সেটা ওই দেশের যারা কর্মরত আছেন তারাই জানেন। তবে আগামীকাল কিন্তু আরো একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আয়াতুল্লাহ আল খামেনির যে ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট ছিল সেখান থেকে কিন্তু একটা পোস্টও করা হয়। তো যাই হোক কথা ওইটা না। কথা হচ্ছে এই লড়াইয়ে কি ইরানের অস্তিত্ব থাকবে কিনা এটাই হচ্ছে মূল কথা। দেখেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক জিনিস এবং দূরপাল্লার ছোট ছোট মিসাইল এক জিনিস। আপনারা জানেন যে পৃথিবীর সবচাইতে পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে আমেরিকা। ২ নম্বর হচ্ছে রাশিয়া, ৩ নম্বর চীন, ৪ নম্বর ভারত। এরকম পর্যায়ক্রমে বিভিন্ন দেশের নামে ইরানের আসলে অস্তিত্ব ওই লিস্টে কততম আছে এই মুহূর্তে আমার জানা নেই। তবে বিশ্বের ১ নম্বর পরাশক্তির কাছে আপনি যখন যুদ্ধ করবেন তখন আপনার অস্তিত্ব নিয়ে অবশ্যই আ কিন্তু প্রশ্ন থাকবে যে আপনি আমরা বিভিন্ন রকম মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে ইরানের কাছে এই ক্ষেপণাস্ত্র আছে, ওই ক্ষেপণাস্ত্র আছে। আমার মনে হয় যে এটা শুধুমাত্রই ভিউজ বাড়ানোর একটা ব্যবসা। দেখেন ইরানের কাছে যদি মারাত্মক কোনো মিসাইল থাকতো বা পারমাণবিক অস্ত্র থাকতো বা নিউক্লিয়ার যদি কোনো বোমা থাকতো, তাহলে কিন্তু এই যে আয়াতুল্লাহ আল খামেনি অর্থাৎ ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা উনি মারা যাওয়ার পরেই কিন্তু ইরান এই শক্তিটা ব্যবহার করতে পারত। আবার অনেকের মতে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। এইজন্যই হয়তোবা ইরান এখনো পর্যন্ত প্রতিরোধ করে যাচ্ছে। কিন্তু আপনি যদি শুধুমাত্র প্রতিরোধই করেন, প্রতিরোধ করতেই যদি আপনি আপনার দেশের সর্বোচ্চ নেতা, সেনাপ্রধান, ব্রিগেড কমান্ডার আরো অনেক ভালো উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে আপনি হারিয়েছেন। তারপরেও আপনি এখনো পর্যন্ত প্রতিরোধ করছেন, ২-১ জায়গায় হামলা করছেন। একটা কথা কি জানেন? এটা শুনতে খারাপ লাগলেও বাস্তবতা এটাই যে আমাদের মুসলিম কান্ট্রিতে সবসময় হয় কি আমরা বেশি গালবাজি করি। আমাদের ভান্ডারে যদি ৳১০ থাকে আমরা সেটা বহির্বিশ্বে প্রকাশ করি যে আমাদের কাছে ৳১,০০০ আছে। ইরান এবং আমেরিকার যুদ্ধে এরকমটাই হয়েছে। আমাদের ইরানের যেহেতু মুসলিম কান্ট্রি তো সেইখানে একটু আমরা তাদেরকে নিয়ে সাপোর্ট করে কথা বলবো এটা স্বাভাবিক। বিভিন্ন রকম সূত্রে জানা যাচ্ছে যে ইরানের কাছে নিউক্লিয়ার তারা তৈরি করে ফেলেছে। তারা এই মিসাইল তৈরি করছে, ওই মিসাইল তৈরি করছে, মরণঘাতী মিসাইল তৈরি করছে, মারণাস্ত্র তৈরি করছে। বাট আপনি যখন যুদ্ধের ময়দানে প্র্যাকটিক্যালি দেখবেন, তখন দেখবেন যে ইরান শুধুমাত্র মার খাচ্ছে। হয়তোবা ২-১ টা জায়গায় মারছে, ওইটাই আমরা মিডিয়ার ট্রায়ালে আমাদেরকে দেখানো হচ্ছে যে ইরান এরকম হামলা করছে। তবে হ্যাঁ, এটাও সত্যি যে আ আমেরিকার বিভিন্ন ঘাঁটি যেমন কুয়েত, দুবাই তারপরে আপনার জর্ডান, বাহরাইন, আ কাতার এই সমস্ত জায়গায় কিন্তু সৌদি আরব এই সমস্ত জায়গায় কিন্তু ইরান হামলা করেছে। তবে সেই হামলাটা কোনোভাবেই মারাত্মক আকারে না। খুব সীমিত পরিসরে
যেটা আরো একটু বেশি হইলে হয়তোবা আমার মনে হতো যে ইরানের একটা শক্ত জায়গা এই যুদ্ধের জায়গায় তৈরি। তো যাই হোক ইরান এবং আমেরিকার যুদ্ধে আমাদের কি ক্ষতি হবে এই বিষয়টা নিয়ে যদি আমি একটু বলতে চাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে বিশ্বের এমন একটি জায়গায় যুদ্ধ হচ্ছে যেটা একদম বিশ্বের মধ্যস্থতা। অর্থাৎ আমরা জানেন যে যেমন যে সমস্ত মুসলিম কান্ট্রি আছে এটা হচ্ছে পৃথিবীর মধ্যস্থতায় অবস্থিত। এইজন্য আমরা এগুলোকে মধ্যপ্রাচ্য বলে থাকি। মধ্যপ্রাচ্য পৃথিবীর মোট জ্বালানির অর্থাৎ বাংলাদেশের সহ পৃথিবী যত রকম কলকারখানা, গাড়ি-ঘোড়া আছে সেই সমস্ত জায়গায় জ্বালানি তেল উৎপাদন করে থাকে। প্রায় আপনার 65 থেকে 75% তেল কিন্তু এই মধ্যপ্রাচ্য থেকেই আসে। সেটা দুবাই, কাতার, তারপরে আপনার হচ্ছে সৌদি আরব, ইরান, ইরাক এই সমস্ত দেশ থেকে বিভিন্ন রকম তেলের মজুত কিন্তু বিভিন্ন দেশে যায়। সেই ক্ষেত্রে আমাদের দেশেও আসে। এখন আপনারা হয়তোবা ইতিমধ্যে খবরে দেখছেন বা বিভিন্ন রকম টেলিভিশনে, YouTube এ নিউজ দেখতে ফেলেছেন, Facebook এও দেখেছেন হয়তোবা যে বাংলাদেশের তেলের যে মজুতটা আছে, এই মজুতটা আসলে আ কোনো জায়গায় দেখা যাচ্ছে ডিজেলের মজুদ আছে মাত্র ৮ দিন, পেট্রোলের মজুদ আছে মাত্র ১৫ দিন। এরকম করে কিন্তু বিভিন্ন রকম নিউজ এবং বাঙালি সবসময় হুঁচকে বিশ্বাসী। আমি এটাকে হুঁচকও বলব না, এটাকে বাস্তবতাই বলব। কারণ দেখেন প্রত্যেকটা পাম্পে যখন এতগুলো মোটরবাহী যান যাচ্ছে তেল নেবার জন্য সেই সমস্ত জায়গায় তেলের ঘাটতি বা সংকট দেখা দিচ্ছে। কিছু পাম্প বন্ধই করে দেয়া হয়েছে এবং কিছু জায়গায় কিন্তু দেখানো হচ্ছে যে ২ লিটারের বেশি কোনো মোটরসাইকেল চালক এই মুহূর্তে তেল নিতে পারবেন না। ওদিকে যাদের গাড়ি আছে বা দূরপাল্লার গাড়ি যারা আছে তাদেরকে ১০ লিটারের বেশি তেল দেয়া হচ্ছে না। আবার অন্যদিকে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী যিনি আছেন উনি বলছেন যে দেশের পর্যাপ্ত পরিমাণ তেল মজুত আছে। এখন দেশে যদি পর্যাপ্ত পরিমাণ তেল মজুত থাকে তাহলে এই মানুষগুলোকে কেন পূর্ণাঙ্গ তেল দেয়া হচ্ছে না? এটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তো যাই হোক আমি ওই বিষয় নিয়ে যাচ্ছি না রাজনৈতিক ম্যাটার আমার কাছে মোটেও বোধগম্য বা আমার কাছে নট ইন্টারেস্টেড বিষয়। তো যেটা বলতে চাচ্ছি যে এইবার ঈদে যারা ভাবছিলেন যে ছুটিতে বাড়িতে যাবেন, পরিবারের সঙ্গে কাটাবেন, তাদের হয়তোবা এবার ঈদ যাত্রাটাই কিছুটা ভেস্তে যেতে পারে। এজন্য যেতে পারে কারণ বর্তমান দেশে জ্বালানি সংকট সেটা আমরা সবাই জানি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি আছে। তবে আমার মনে হয় না এখানে কোনো জ্বালানি আছে। যদি থাকতো তাহলে দেশের এই অবস্থা হতো না। তবে জ্বালানির দাম বাড়েনি। সে আগের যে বাজার মূল্য ছিল সেই বাজার মূল্যেই বিক্রি করা হচ্ছে। তবে জ্বালানি সংকট হতে পারে। যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে, এই যুদ্ধের আ শেষটা যদি বা এই যুদ্ধ চলমান যদি আরো ১০ দিন বা ১৫ দিন হয় তাহলে শুধুমাত্র আমাদের দেশ না, এশিয়ার মধ্যে অনেকগুলা দেশ জ্বালানি সংকটে পড়তে পারে। তো আমরা চাইবো দ্রুত সময়ের মধ্যে এই যুদ্ধ আলোচনার সাপেক্ষে হয়তোবা স্থগিত করা হবে বা যুদ্ধবিরতি হবে এবং দেশের বা পৃথিবীর পরিবেশ পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাক। সবকিছু আবার যেই পরিমাণ চাহিদা ছিল সেই পরিমাণে আমরা আবার পেতে থাকি। যে কথাটা বলছিলাম যে ঈদে যদি আপনি এবার বাড়িতে যাওয়ার কথা চিন্তা করে থাকেন আপনার পরিবারকে নিয়ে তাহলে হয়তো সেই যাত্রায় আপনার কিছুটা বেগ পেতে হবে। কারণ এইখানে যেহেতু তেল সংকট তো গাড়ি ভাড়াটা অবশ্যই 100% বাড়বে। কারণ আপনি এমন এক রাষ্ট্রে বাস করেন যেইখানে যদি সবসময় ব্যবসায়ীরা চিন্তা করে যে কিভাবে দাম বাড়ানো যায় এবং যদি একটা ইস্যু পায় সেই ইস্যু ধরেই কিন্তু তেলের দাম হোক, তেল বা যেকোনো জিনিস হোক, শুধুমাত্র তেল বলছি না। যেকোনো জিনিসের দাম ৳১ থেকে ৳১০০ হওয়ার সম্ভাবনা এই দেশে আসলে কোনো ব্যাপারই না। বা অবিশ্বাস্য আপনার মনে হতে পারে, কোনো অবিশ্বাস্য করার কারণ নেই। কারণ আপনি এমন একটা রাষ্ট্রে বাস করেন, যে রাষ্ট্রে সবকিছুই সম্ভব। তো যাই হোক অনেক সম্ভব অসম্ভবের মধ্যে কিছু কথা বলে ফেললাম। যদি আমি আমার জায়গা থেকে ভুল কিছু বলে থাকি, তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।